পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সংখ্যালঘু বা যেটাকে এখন অব্দি আমরা সংখ্যালঘু বলি, কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত দ্বিতীয় সংখ্যাগুরু, ঠিক। তো তাদের কোথাও মানে এই সংসদীয় রাজনীতি বলুন, বিধানসভার রাজনীতি বলুন, সেখানে কোথাও মানে আধিপত্য বাড়ছে বা ভোট রাজনীতির ক্ষেত্রে সেই সচেতনতাটা রয়েছে এর আগে, আর এখন আরও বেশি বাড়ছে। এখনো পর্যন্ত যদি হিন্দু বাঙালি না জাগে বা এখনো যদি ইউনাইটেড না হয়, তাহলে কি মনে হয় যে সামনের দিনে পশ্চিমবঙ্গের একটা সম্ভাবনা রয়েছে বৃহৎ বাংলাদেশে মিশে যাওয়ার, যেটা অনেকে অনেক সময় আশঙ্কা প্রকাশ করে? পশ্চিমবঙ্গ বৃহৎ বাংলাদেশে মিশে যাবে এটা একটু সুদূর পারা হতো। তার কারণ হচ্ছে যে ভারতের তো একটা পশ্চিমবঙ্গ তো এখনো ভারতের অঙ্গরাজ্য। ভারতের একটা সেনাবাহিনী আছে, আধা সেনাবাহিনী আছে, তারা চুপচাপ তাকিয়ে দেখবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে মিশে যাবে, এরকম একটা জিনিস হচ্ছে না, সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু একের পর এক যে জায়গা, যেরকম শামশেরগঞ্জ, ধুলিয়ান, একের পর জায়গাতে যেরকম দেখেছি আমরা, ডেমোগ্রাফি তো বদলে গেছে। ডেমোগ্রাফি খুব ভালো রকম বদলে গেছে, পুরো রাজ্যটারই বদলে গেছে। 1951 সালে যখন স্বাধীনতার পরে প্রথম লোক গণনা হয়েছিল, তখন পশ্চিমবঙ্গে মুসলিমের সংখ্যা ছিল বা অনুপাত ছিল 50% বা 20%, সেটা এখন বেড়ে কেউ বলে 35%, কেউ বলে 40%, এরকম হয়ে গেছে। এটা কিসের জন্য হয়েছে? এটা এক নম্বর হচ্ছে প্রচণ্ড প্রজননের জন্য। হ্যাঁ, ওই হাম 5 হামারা 25 যেটা মোদিজি বলেছিলেন 2002 সালে, হাম 5 হামারা 25, ওই হাম 5 হামারা 25 নীতি অনুসরণ করার ফলে হয়েছে, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে অনুপ্রবেশ। এই অনুপ্রবেশের ফলে বাংলাদেশি অনুপ্রবেশ, রোহিঙ্গা অনুপ্রবেশ, এগুলোর ফলে এই পরিস্থিতি হয়েছে। এবং এর যা ফল এই বেড়ে গিয়ে করেছে। অতএব মুসলমান ভোটের জন্য সকলে জিভ দিয়ে লাল পড়ে। এই যে তথাকথিত সেকুলার দল, এদের প্রত্যেকেরই জিভ দিয়ে জল পড়ে যে মুসলমান ভোট। মানে কার কথা বলছি? সিপিএম এর কথা? হ্যাঁ, সিপিএম এর কথা, কংগ্রেসের কথা, তৃণমূলের কথা, সকলের কথাই বলছি। কংগ্রেস কিছু কম করেছে? সিপিএম কিছু কম করেছে? অনুপ্রবেশ কাদের আমলে আরম্ভ হয়েছে? অনুপ্রবেশ তো আরম্ভ হয়েছে 1970-এর দশকে। 1970-এর দশকে বাংলাদেশের জনসংখ্যা এমন বাড়তে আরম্ভ করলো যে তারা সামলাতে পারছিল না, তখন থেকে লোক ঢুকতে আরম্ভ করলো। কিন্তু সেই সময় তো তখন তো ইন্দিরা গান্ধী নিজে ছিলেন, যেটা বলা হয় যে ইন্দিরা মানে ইন্ডিয়া, সেই যে ক্যাম্পেইনটা আমরা শুনে এসেছি। ঠিক আছে, কিন্তু তখন এই সম্বন্ধে উপলব্ধিটাই তৈরি হয়নি, এই সম্বন্ধে লোকের কোনো কনসিয়াসনেসই তৈরি হয়নি যে এটা থেকে একটা সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আসছে গোটা কত লোক, তোমার মনে থাকতে পারে, মনে নাও থাকতে পারে যে 1998 সালে খুব অল্প সময়ের জন্য ইন্দর গুজরাল ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং সেই ইন্দর গুজরালের আমলে গৃহমন্ত্রী ছিলেন বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত। সেই ইন্দ্রজিৎ গুপ্তকে যখন গৃহমন্ত্রী স্বাভাবিকভাবে এই অনুপ্রবেশের ব্যাপারটা তাকে জিজ্ঞেস করবে, তাকে যখন জিজ্ঞেস করেছিল, এটা তুমি ভেরিফাইও করে নিতে পারো, তাকে যখন জিজ্ঞেস করেছিল তিনি বলেছিলেন অনুপ্রবেশ কোথায়? অনুপ্রবেশ অনুপ্রবেশ এপারেও বাঙালি ওপারেও বাঙালি, যাওয়া আসা চলেই থাকে। অর্থাৎ কিনা স্বাধীন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এদিক থেকে ওদিকে যারা বাংলাভাষী আছে তারা পাসপোর্ট ভিসা ছাড়া আসতেও পারে, যেতেও পারে, তাতে আর কি হয়েছে? এই মানসিকতাটা থেকেই সর্বনাশ হয়েছে। এই মানসিকতাটা থেকে বেরিয়ে আসার জন্য প্রথম ঘণ্টাধ্বনি করেছিল আরএসএস। তাদের কথা কেউ শোনেনি, তারা এসে এর সঙ্গে জ্যোতিবাবুর সঙ্গে কথা বলেছিল, আরএসএস বা বিজেপি ঠিক মনে নেই কেউ, কিন্তু জ্যোতি ঘোষ নিচের টেবিলের নিচে তাকিয়ে, তারপরে চেয়ারের পেছনে তাকিয়ে বলেন আমি তো কোনো অনুপ্রবেশকারী দেখতে পাচ্ছি না। তখন ওরা যারা এসেছিলেন তারা বলে নমস্কার, আপনার ভাড়ামো দেখতে আমরা এখানে আসিনি, আমার সময়ের দাম আছে, আমরা চলে যাচ্ছি। নেতে শুনে মনে হচ্ছে যেন এখনকার সময়ের একটা ওই ফিরে দেখা, রিপিট টেলিকাস্ট মনে হচ্ছে। এখন এটা তো আজকে আরম্ভ হয়নি, সেই সময় আরম্ভ হয়েছে 1980-র দশকে। 80-র দশকে যখন বলা হয়েছিল তখন জ্যোতিবাবু এই সমস্ত ভাড়াও করেছিল। তারপরে এই সম্বন্ধে প্রথম ঘন্টা বাজান টিভি রাজেশ্বর। টিভি রাজেশ্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। রাজ্যপাল থাকাকালীন কিছু বলতে পারেননি,
কিন্তু পরিস্থিতিটা দেখেছিলেন এবং রাজ্যপালের মেয়াদ শেষ হয়ে যাবার পরে, আমার যেমনি শেষ হয়ে গেছে আমি এখন প্রকাশ্যে যা ইচ্ছে বলতে পারি, রাজ্যপালের মেয়াদ শেষ হয়ে যাবার পরে টিভি রাজেশ্বর প্রকাশ্যে বলেছিলেন এবং খবরের কাগজেও বেরিয়েছিলেন। আমার মনে আছে আমি তখন স্টেটসম্যান পড়তাম, স্টেটসম্যানে এই নিয়ে সবিস্তারে বেরিয়েছিল যে এই যে অনুপ্রবেশ হচ্ছে, এই অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের জনসংখ্যার সন্তুলন মানে ভারসাম্য বদলে যাচ্ছে এবং আগামী দিনে এর অবস্থাটা, এর পরিস্থিতিটা খুব খারাপ হতে পারে। এটাই যথারীতি সরকার থেকে নানা রকম হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার আসার পরে প্রথম এই নিয়ে চিন্তা ভাবনা হলো, ফেন্সিং আরম্ভ হলো এবং ওই ফেন্সিং কিছু কিছু জায়গায় হলো, সব জায়গায় হলো না। এই ফেন্সিংটা এখন প্রায় শেষ হয়ে এসছে এবং এখনো তো অনেকগুলো জায়গা বাকি বহু রয়েছে। জায়গায় বাকি আছে। বহু জায়গায় ফেন্সিং করা তো খুব কঠিন কাজ। বহু জায়গায় রিভার এন্ড বর্ডার আছে, মানে যেখানে সমস্ত তোমার নদীর ওপর বর্ডার। তুমি যদি গিয়ে থাকো তাহলে দেখবে যে সমস্ত যে রায়মঙ্গল নদী আছে, একদম হ্যাঁ ওটা মানে এপার মানে ওপার জল দেখা যায়। জঙ্গলের সীমান্ত যাকে বলি আমরা, হ্যাঁ? জল জঙ্গলের সীমান্ত। আর জল জঙ্গলের সীমান্ত একেবারে এপার ওপার দেখা যায় না, এত বড় বিশাল চড়া নদী। তারপরে কালিন্দী নদী আছে, এই সমস্ত নদী ইছামতি আছে, এই সমস্ত নদী বরাবর যে সীমান্তগুলো আছে সেই সীমান্তগুলো তো রক্ষা করা সহজ নয়। তবে এখন বিএসএফ এর কাছে লঞ্চ আছে, রেডার আছে, নানা রকম আছে, তারা তাই দিয়ে ধরবার চেষ্টা করে। তাও তো এখনো সেই তারপরে- জমি নিয়ে পোস্ট বানানো নিয়ে এখনো আছে আছে পর্যন্ত চর্চা তারপরে চলছে। আরো আছে উত্তরবঙ্গে, বিশেষ করে কুচবিহারে এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে আমি একবার গিয়েছিলাম, বেরুবাড়ি বলে একটা জায়গায়। সেই বেরুবাড়িতে আমাকে একজন বলেছিল যে আপনি যে দাঁড়িয়ে আছেন না, আপনি দুটো হাত এরকম করুন তো। তাই আমি দুটো হাত করলাম, তখন বললো যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা ভারত বটে, কিন্তু আপনার দুটো হাত বাংলাদেশে চলে গেছে। হ্যাঁ, মানে এইরকম এমন অবস্থা। এইরকম অবস্থা। তো এটার জন্য তো বিশেষ সতর্কতা দরকার। এই সতর্কতাটার প্রয়োজনটা জানতেই বহুদিন লেগেছে। এমনিতে তো হিন্দুদের হিন্দু হিসেবে কোনো একটা কনসিয়াসনেস, একটা কনসিয়াসনেস গোছের জিনিস কোনো হিন্দু হিসেবে একদম নেই। নেই না, বললেই সে তো হয়। নেই, মানে যে কোনো হিন্দু ধর্ম নিয়ে, শাস্ত্র হিন্দু ধর্ম নিয়ে, নিয়ে কেউ কিছু না, হ্যাঁ, সবাই যা খুশি ইচ্ছে মতো দেবদেবী হাসি নিয়ে, তামাশা হ্যাঁ, করে, যা খুশি ঠিক। বলে। মানে হিন্দু- মমতা বন্দ্যোপাধ্যায় ভুল মন্ত্র বলছেন, এটা আমাদের কাছে খুব একটা মজার বিষয়, মানে সবাই হ্যাঁ, হাসছে, কুচুজুকু কমেডি এটা। ভুইতো। সরস্বতীর সরস্বতী মন্ত্র বলতে গিয়ে বলছে কুচুজুকু ভুইতো, কুচুজুকু ভুইতো। আর এখন আমি রিসেন্ট শুনলাম, মানে এই ইরানে খোমেনি মারা গেছে, তার জন্য এখানে যেরকম হাহুতাশ চলছে, তার জন্য একটি ছেলে ইউটিউবার, সে একটা নাকি ভিডিও করেছিল, তাকে পুলিশ এসে তুলে নিয়ে চলে গেছে। মানে এরকম যদি হতে পারে। এরকম তার যদি কারণ সিচুয়েশন হচ্ছে- হয়, তাহলে এরপর তো একদিন লাদেনকে নিয়ে কিছু না না, বললো। হতে পারে একদম অসম্ভব নয়। তুমি জানো যে এ ছিলেন কংগ্রেসের মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, কি নাম ভদ্রলোকের, নামটা ভুলে যাচ্ছি। উনি ওসামা বিন লাদেনকে ওসামাজি বলে সমর্থন রেফার করে, ওসামাজি বলেছিলেন। এই যে লাস্ট যে ইয়ে ছিলেন, কি নাম, মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন, ওসামাকে ওসামাজি বলে করেছিলেন। যে ওসামা এত নির্দোষ মানুষের মৃত্যুর কারণ হয়েছে, তাকে ওসামাজি বলেছিলেন। কারণ যে কোনো মূল্যে আমাকে মুসলমানের ভোট পেতেই হবে, মুসলমানের ভোট আমাকে পেতেই হবে। হে আল্লাহ, হে খোদা, সকলকে আমি পায়ে পড়ে যাচ্ছি, তোমার ভোটটা দাও। শুক্রবার দিন যে নমাজ হবে, নমাজের পরে যে খুতবা হবে, সেই খুতবায় যেন ইমাম সাহেব আমার নাম করে বলেন যে আমাকে অমুককে ভোটটা দাও। হে আল্লাহ, খোদা, তোমাদের সব পায়ে পড়ে যাচ্ছি। এই হচ্ছে মানসিকতা। এই মানে মানসিক সেই জন্যই বোধহয় মমতা এখন বন্দ্যোপাধ্যায় বেলডাঙ্গা, একটা কথা হ্যাঁ, বলে নি, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে বেরোবার মানে বেরোবার চেষ্টা করে একমাত্র বিজেপি। মানে আমি যে বিজেপিতে যোগ দিয়েছিলাম, যখন বিজেপি নামও পশ্চিমবঙ্গে কেউ শোনেনি 1990 সালে, তখন এই
বিজেপিতে, তখন আমার এইটাই অন্যতম কারণ ছিল যে জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম আর কি। সেটা এখন পরিস্ফুট হচ্ছে এতদিন বাদে। গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।